আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং বুক ভরা একরাশ ভালোবাসা। তো আপনি আমার থাম্বনেল এবং ডেসক্রিপশন দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আজকে কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছে। তো আজকের বিষয়টা হচ্ছে যে অনেকে ইতালিতে বা ইউরোপের বিভিন্ন চেঞ্জিং কান্ট্রির মধ্যে বা ইউরোপ ইউনিয়নের মধ্যে যে কাজগুলো আছে, রাজমিস্ত্রির কাজ, তারপর হচ্ছে আপনি সার্বিয়াতে রাজমিস্ত্রির কাজ। এখন এই রাজমিস্ত্রির কাজগুলো কেমন হয় এবং এই কাজগুলোর বেতন কেমন হয়, এই বিস্তারিত একটা বর্ণনা আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। তো আমি আপনাকে বিস্তারিত বর্ণনা বলতে গেলে কিছুটা সময় লাগতে পারে, তো অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন। তো প্রথমত হইছে যে আমরা যারা দেশের মধ্যে রাজমিস্ত্রির কাজ দেখি, এই কাজগুলো হচ্ছে আপনার অত্যাধুনিক না। আমরা হচ্ছে যে ম্যানুয়ালিভাবে কাজগুলো করি। ধরেন আপনার বালু এবং আপনার কনক্রিট এবং সিমেন্ট দিয়ে তা আমরা নিজেরা হাতে বানিয়ে তারপর হচ্ছে বিভিন্নভাবে একজন মিস্ত্রি থাকে, তার কাছে নিয়ে যিনি যুগালি থাকে তিনি একজন মিস্ত্রির কাছে দেয়। মিস্ত্রি তারপর যুগালি মিস্ত্রির কাছে দিলে সে সুন্দর করে কাজগুলো করে। কিন্তু আপনি যদি ইউরোপের ভেলায় যান বা ইউরোপ ইউনিয়নের ভেলায় যান, তখন এই কাজগুলো সম্পূর্ণই ভিন্ন। এখন ভিন্ন আকৃতি কেমন, এখন সম্পূর্ণ কিছু 25 কেজি। এখানে আমি একদিন কাজে গিয়েছিলাম, এটা হচ্ছে আপনার রাজমিস্ত্রির কাজে। আর সেখানে হচ্ছে আপনার 25 কেজি আপনার হচ্ছে সিমেন্টের বস্তা। এখন এই 25 কেজি সিমেন্টের বস্তা আপনার একাই বহন করতে হইব। আপনার অন্য আরেকজন সঙ্গী পাবেন না যে সে আপনাকে হচ্ছে মাথায় তুলে দেবে বা আপনাকে সহযোগিতা করবে। এখানে শুধুমাত্র আপনি নিজেই বহন করতে হইব। তো যেহেতু আপনার নিজেই বহন করতে হইব, সেহেতু একটু কষ্ট হইব। আর বাকি সবগুলো হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি থাকে, একটা মেশিন থাকবো, সেই মেশিন আপনি নিজেই চালাবেন। এটা হচ্ছে একেবারেই সোজা। আপনার সুইচ থাকবে, সুইচের মাধ্যমে আপনি সুন্দরভাবে চালাতে পারবেন। তো আপনি হয়তো এশিয়া কোনো কান্ট্রির মধ্যে আমার ভিডিওটা দেখতে পারতেছেন। তো আমি এখন আপনাকে বলবো যে আপনি কিভাবে ইউরোপে যে স্বপ্নটা আপনার মনের মধ্যে বুনছেন, আপনি যে ইউরোপ আসার জন্য বিভিন্ন জায়গা থেকে আপনি প্রতারিতের শিকার হচ্ছেন। এখন হয়তো ভালো কোনো এজেন্সি পাচ্ছেন না বা ভালো কোনো জায়গা পাচ্ছেন না যেখানে হচ্ছে আপনার বইটা জমা দিলে আপনি সহজে আসতে পারবেন। তো আপনি প্রথম অবস্থায় অল্প টাকায় ইনভেস্ট করবেন। মানে প্রথম অবস্থায় আপনি দেখবেন যে ওইখান থেকে লোক আসলে আসতেছে কিনা বা ওইখান থেকে ওয়ার্ক পারমিট উঠতেছে কিনা। ধরেন একজন দলালের মাধ্যমে আপনি আপনার বইটা জমা দিলেন, সেখানে 1 লাখ টাকা দিলেন। এখন 1 লাখ টাকা দেওয়ার পরে তো 1 লাখ টাকা আপনি প্রথম দিবেন না। আপনি একজন দালালকে যদি জাস্টিফাই করতে চান, তখন সর্বপ্রথম যে জিনিসটা দরকার হবে, আপনি দেখবেন এই এজেন্সি থেকে আগে কোনো লোক গেছে কিনা। যে এই এজেন্সি থেকে 10 জন 20 জন লোক গেছে, তারপর হচ্ছে আপনি 1 লাখ টাকা জমা দিতে পারেন যে আপনি যাওয়ার পসিবিলিটির 90% থাকে। আর আপনি যদি সর্বপ্রথম ক্যাটাগরির হন, তাহলে কখনোই বই জমা দিবেন না। কারণ আপনি অনেকটা নিশ্চিত না যে এই জায়গাটা থেকে আপনি ইউরোপের দিকে পা দিয়ে আপনি সফল হবেন কিনা বা আপনি আসলে ইউরোপে আসতে পারবেন কিনা, এটা আপনি 100% নিশ্চিত না। যেহেতু আপনি 100% নিশ্চিত না, সেখানে আপনার টাকাটা আপনার লস যাবে, আপনি সেখানে লাভ হতে পারবেন না, বরঞ্চ আপনার অনেক বেশি টেনশন করবেন। আপনি হয়তো এশিয়া কোনো কান্ট্রির মধ্যে আছেন বা এশিয়ার কোনো কান্ট্রি, মিডল ইস্টে কোনো কান্ট্রি থেকে আপনি বইটা জমা দিলেন। এখন ধরেন আপনি সৌদি আরব আছেন বা দুবাই আছেন বা আপনি আরব আমিরাত আছেন বা
আপনি কাতার আছেন, বা আপনি মালদ্বীপ আছেন, কুয়েত আছেন, বা বাংলাদেশ আছেন, বা ইন্ডিয়া আছেন, যেখানেই আছেন সেখান থেকে ধরেন আপনি বইটা জমা দিলেন। এখন আপনি অন্য আরেকটা কাজ করতেছেন, আপনি তো আর এই কাজটার আশায় বসে নাই। যদি আপনি দেখা গেল অন্য একটা কাজের করে তারপর বইটা জমা দেন, তাহলে সব থেকে বেশি বেটার হবে। আর যদি আপনি দেখা গেল একজন স্টুডেন্ট হন, বা আপনি দেশের মধ্যে বেকার আছেন, এখন আপনি আপনার বইটা জমা দিলেন, জমা দেওয়ার পরে এখন যদি আপনি চিন্তা করেন যে আমি বইটা জমা দিছি, এখন আমার ওয়ার্ক পারমিট কখন আসবে, বা আমি চলে যাইতেছি, বা এরকম মনোভাব থাকে, তাহলে আমি বলবো যে আপনি কোথাও বই জমা দেবেন না। কারণ দেখা গেল এখানে আপনি নিজেও বলতে পারেন না যে আপনার ওয়ার্ক পারমিটটা কতদিন সময় লাগতে পারে, এবং আপনার ভিসাটা উঠতে কতদিন সময় লাগতে পারে, এটা আপনি নিজেও জানেন না। যেহেতু আপনি জানেন না, সেহেতু এই পথটা আপনার কোনো আপনজনও নয়, বা আত্মীয় স্বজনও নয়, বা আপনার ভাই ভেরাদারও থাকে না। অন্য আরেকজন মানুষের উপর ডিপেন্ড করতে হয়, অন্য আরেকটা মানুষের উপর আপনার চেয়ে থাকতে হয়। যেহেতু আপনার অন্য আরেকটা মানুষের উপর ডিপেন্ড করতে হয়, তাগিদ থাকতে হয়, সেহেতু আপনি টাকাটা ওইভাবেই খরচ করবেন। তো রাজমিস্ত্রি কাজে এখন আমি জানাবো আপনাকে কেমন ইউরোপে স্যালারি পাওয়া যায়। ইউরোপে সর্বপ্রথম অবস্থায় আপনি 40 ইউরো করে বেতন পাবেন। এটা হচ্ছে স্থান ভেদে, অনেক জায়গাতে 50 ইউরো পাওয়া যায়। যদি 50 ইউরো হয়, তাহলে প্রতি মাসে 30 দিনে মাসে আপনি পাবেন হচ্ছে 1500 ইউরো। 1500 ইউরো বাংলার প্রায় অনেক টাকাই, যেটা 2 লাখ টাকার উপরে পড়ে। আর আপনি যদি দেখা গেল আরেকটু কম পান, 40 ইউরো করে পান, তাহলে 40 ইউরো করে হলে মাসে 1200 ইউরো। আর 1200 ইউরো বাংলার প্রায় অনেক টাকা। কিন্তু দেখা গেল আপনি যদি দেখা গেল সার্বিয়াতে আসেন, এখন সার্বিয়াতে আসলে সার্বিয়া হচ্ছে আপনার ইউরোপের অন্তর্ভুক্ত না। যেহেতু এই রাষ্ট্রটা ইউরোপের অন্তর্ভুক্ত না, সেহেতু ওই রাষ্ট্রটা থেকে ইতালি হচ্ছে আপনার ইউরোপ, বা ক্রোয়েশিয়া আসলেন, বা সাইপ্রাসে আসলেন, যেই রাষ্ট্রে আপনি ইউরোপের ইউনিয়নের ভিতরে যদি আপনি আসতে চান, তাহলে আপনার অবৈধ পথ অবলম্বন করতে হইব। আর অবৈধ পথ অবলম্বন করতে গেলে কিছু আপনার কষ্ট করা লাগে। সেই কষ্টগুলো আপনি সহ করতে পারবেন কি না, সেগুলো হচ্ছে আপনি মাথায় রাখবেন। আর আপনার সার্বিয়াতে যদি রাজমিস্ত্রি কাজে আসেন, সেখানে আপনি 60 থেকে 70 হাজার টাকা বাংলাদেশি টাকায় বেতন পাবেন, যেটা হচ্ছে আরএসডি হিসাবে আপনি 60 থেকে 70 হাজার টাকা পাবেন। আপনি বর্তমানে কোন কাজ পারেন, সেই কাজ সম্পর্কে আপনি অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। এবং আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করে যাবেন। তো দেখা হইব পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।